নমস্কার। লিভিং উইথ মিলিতে সবাইকে স্বাগত। হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো, বেঁধে বেঁধে আছো। খুব খারাপ লাগছে এইভাবে ভিডিও করতে, একদম শুয়ে শুয়ে খুব নিজেকে অস্বস্তি হচ্ছে। একটা ক্যামেরার সামনে তাকাবো, মনে হবে তোমাদের সাথে ডিরেক্ট কমিউনিকেট করতে পারছি, আমি কথা বলতে পারছি। এইভাবে না ক্যামেরার আবডালে এরকম শুয়ে শুয়ে ভিডিও করতে খুব বিচ্ছিরি লাগে। আসলে এমন কিছু কথা বলার, সেগুলো যদি ডে বাই ডে না বলি তাহলে সেগুলো পরে বলা যায়, না বলাও তাই। তো আমি আজকে বলবো অপরাজিতা সংসারে প্রীতমকে। প্রীতম, আমি অন্তত খুব কনফিউজড বৃষ্টির কী হয়েছে। হ্যাঁ, আমি খুব কনফিউজড, কারণ বৃষ্টিকে আজকে থেকে 15-20 দিন আগে শিলিগুড়িতে তার যা দেখলাম, তারপর 180 ডিগ্রি দেখছি দুর্গাপুরে। যদি তার ব্রেনে অসুখ হয়ে থাকে তোমার কথা মতো, এমন কোনো ম্যাজিশিয়ান ম্যাজিক মেডিসিন বার করেনি যেটা খেয়ে 15-20 দিনের মধ্যে যে মেয়ে হাঁটাচলা করতে পারে না সে রীতিমতো রান্না করবে। রিয়েলি আমার দেখা ব্রেন টিউমার বা ব্রেনের ভেতর ক্লডিং এমন হয়েছিল, তাদের দৃষ্টিশক্তি যেমন চলে গেছিলো, হাঁটা চলা একদম বন্ধ হয়ে গিয়েছিল। লাস্টে ফিজিও দিয়ে, ব্রেন ওটি করার পর ফিজিও দিয়ে তারপর হাঁটাচলা করতে শিখেছি। এখানে তো ম্যাজিক হচ্ছে। তাহলে প্রীতম সেই ডাক্তারের অ্যাড্রেসটা একটু দিও তো, যে কোন ডাক্তার এরকম ম্যাজিশিয়ান হয়ে গেল। ডক্টরই মানে, তার মানে সেই ডক্টর চিকিৎসা শাস্ত্রের সাথে ম্যাজিকটাও শিখেছে। কারণ যে মেয়েটার চোখ দিয়ে ব্লাড পড়েছে, যে মেয়েটার মাথার চুল ওভাবে উঠে গেছে, যে মেয়েটার মাথার ভেতর অসংখ্য আঘাত আছে, সে বিভিন্ন জায়গায় রক্ত ক্লডিং আছে, সেই মেয়েটা আবার 5-6 জনের মেয়ের মাংস রান্না, পোস্ত রান্না, ইচ অ্যান্ড এভরিথিং করছে, খুন্তি নাড়িয়ে একদম। খুব অবিশ্বাস্য লাগছে ব্যাপারটা, খুব অবিশ্বাস্য লাগছে। সবাইকে, যারা তোমাদের ভিডিওস দেখে, সবাইকে লেম্যান ভেবো না। তোমরাই একমাত্র মেডিকেল নলেজ আছে, কারোর নলেজ নেই এটা কিন্তু ভেবো না। চিকিৎসা শাস্ত্রে এমন কিচ্ছু বেরোলে আবার ব্রেন, এটা হাত পায়ের কোনো রক্ত ক্লডিং না। ব্রেনকে আমরা হেড পোস্ট অফিস বলি। সেই ব্রেনের গণ্ডগোল হলে প্রত্যেকটা অর্গানের উপর তার এফেক্ট পড়ে। আর আজ থেকে 15-20 দিন আগে শিলিগুড়িতে যে মেয়েটা শয্যাশায়ী ছিল, সে এখন 6 জনের লোকে রান্না করছে, ভিডিও করছে, তারপরে ভয়েস ওভার দিচ্ছে, হেঁটে হেঁটে কুয়োতলায় যাচ্ছে, ব্রাশ করছে। একটু কীরকম লাগছে না কি প্রীতম? একটু কীরকম লাগছে না? তুমি যদি সত্যিটা বলো না, হ্যাঁ একটু আঘাত আছে, সেটা বৃষ্টি পড়ে গিয়েও হতে পারে। আমি যেটুকু, তোমরা যেটা বলছো রড দিয়ে আঘাত করা, আমি 2000% শিওর ব্রেনে, মাথাতে রড দিয়ে যদি মারে ইনস্ট্যান্ট তার ডেথ হয়ে যায়, বাঁচতে পারে না, ইন্টারনাল হ্যামারেজ হয়। এটা বুদ্ধ নয় আমরা কেউ। মাথাটা একটা খুব নরম জিনিস, সেখানে রড দিয়ে মারলো, আর 10 বছর ধরে বৃষ্টি এরমভাবে চলছে। ঠিক মেনে নিতে পারলাম না। সত্যটা সামনে নিয়ে এসো। দেখো, কিছু তো জানতে পারছি তুমি বৃষ্টির সম্পর্কে দেওয়া হও। সো কী হয়েছে তাতে? বৃষ্টির হয়তো আগের হাজব্যান্ডের সাথে মনোমালিন্য হয়েছে, ঠিক মতো রিলেশন তৈরি হয়নি। তুমি যেটা বৃষ্টি বলেছে নির্যাতিত, যদিও বৃষ্টির হাজব্যান্ডের কোনো মানে তার মুখ থেকে কিন্তু আমরা কোনো কথা শুনতে পাইনি, যা শুনছি কিন্তু একতরফা। যদি ওনার মুখ থেকেও কিছু আসে তখন বোঝা যাবে কোনটা সত্যি কোনটা মিথ্যে। এখনো পর্যন্ত তোমরা কিন্তু একাই মাঠে খেলে যাচ্ছ, অপোনেন্ট কিন্তু এখনো খেলতে নামেনি। মানে বৃষ্টির শ্বশুরবাড়ির লোকেরা যখন খেলতে আসবে তখন বুঝবো, 1:1 যখন খেলা হবে তখন বুঝবো কে আসল দোষী কে আসল নির্দোষ। আপাতত প্রীতম, তুমি যখন ভিডিওসগুলো করছো, তুমি এগুলো একটু খেয়াল রাখবে। নাম্বার 2, তুমি দুর্গাপুর থেকে যখন শিলিগুড়ি থেকে যখন দুর্গাপুর আসছো, তুমি তো একবারের জন্য বললে না যে তুমি দুর্গাপুর যাচ্ছ। তুমি তো একটা বিগ চেঞ্জ আনছো, ডিসিশন নিয়েছো। বারবার চিকিৎসার জন্য আমাদের চলে যেতে হবে, কবে ফিরবো কোনো ঠিক নেই। একটু তো হিন্স যদি দিতে কী অসুবিধা হতো। পরে তুমি কি বললে যে তোমাদের অনেক শত্রু আছে সেই জন্য বলনি। কেন শত্রু থাকবে কেন? তুমি তো কোনো ইল্লিগাল কাজ করেছো? বৃষ্টিকে বিয়ে করে তুমি কি কোনো ইল্লিগালি বিয়ে করেছো? প্রশ্ন তোমাকে করলাম। মানুষ যখন ইল্লিগাল কাজ করে তখন ভয় পায় যে আমি সেই জায়গায় যাচ্ছি, মানুষজন আমাকে একদম ছিঁড়ে খাবে।
আর যদি তুমি লিগ্যাল ওয়েতে কোনো কাজ করে থাকো বৃষ্টির সাথে, তাহলে তো ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। হ্যাঁ, লিগালি তোমরা ম্যাচিওর, লিগালি সেখানে তার শ্বশুরবাড়ি ঠিক মতো করতে পারেনি, এক্স হাজব্যান্ডের সঙ্গে তোমাকে বিয়ে করেছে, তার মানে তুমি কোনো ইলিগাল ভাবে জড়িত নও। হোপফুলি আশা করব একজন এডুকেটেড পার্সনের কাছ থেকে এই আনসারগুলো আমার পাওয়া খুব দরকার। থার্ডলি, যেদিন বৃষ্টিকে তুমি নিয়ে আসলে বাসেতে, যেদিন বৃষ্টি উঠতে পারছে না, বারবার বমি আসছে, মানে খুব খুব অসুস্থ ফিল করছিল বাস জার্নিতে শিলিগুড়ি টু দুর্গাপুর। তারপরের ভিডিওটাই দেখছি বৃষ্টি বেশ নর্মাল গল্প করছে, বৃষ্টির মা বিয়েবাড়ি যাচ্ছে। যার মেয়ে এতটা অসুস্থ হয়ে আসবে তার মা বিয়েবাড়ি যায় কী করে? তার মানে যেদিন বাস জার্নির ভিডিওটা এসছে শিলিগুড়ি থেকে, সেটা মানে তুমি এডিট করেছো, মানে এডিট মিনস যেদিনকে বাসে করে তুমি দুর্গাপুর এসছো সেদিনকেই ওর মা যায়নি, টুকরো টুকরো, মানে বহুদিন আগে তুমি দুর্গাপুরে, আমার মনে হয় তুমি বহু আগে এসে গেছো। তুমি এরকম টুকরো 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 করে এডিট করে নাও, আর পুরোনো ঢাকালা বাসি ভিডিওসগুলো আমাদেরকে খাওয়াও। এটা সোশ্যাল মিডিয়ায় সবাইকে বানাতে পারবে না, ধরে ফেলবে। একবার, একদিন, দুদিন, 3 দিন, 4 দিনের দিন তোমার মিথ্যাচারিতা ধরে ফেলবে। এটা তুমি হিসেবে খাতায় আনতে পারো? যার মেয়ে সিরিয়াস অসুস্থ, মানে সেভাবে বাস থেকে বাস নামিয়ে দিলে ভালো হয়, দাঁড় করিয়ে রাখলে ভালো হয়, এত তার বমি আসছে, এতটা অসুস্থ, সেই মেয়ে আসার পরে মা বিয়েবাড়ি যাচ্ছে, মা দাদা বিয়েবাড়ি যাচ্ছে? হয় না। তোমরা বহু আগেই দুর্গাপুরে এসে গেছো, হয়তো এসে বৃষ্টি সুস্থ হয়েছে, তারপর মা বিয়েবাড়ি যাচ্ছে, এবার ওই জার্নির সঙ্গে ওটাকে অ্যাড করে দিয়েছ। এবং আবার বেশ কিছুদিন তুমি এই বাড়ি টাড়ি দেখা, নতুন বাড়ি নেওয়া, এগুলো কিছুই বলনি, হয়তো মনে করনি, প্রয়োজন মনে করনি। কিন্তু সাধারণত বড় ব্লগার যারা, তারা ক্লিয়ার করে রেন্টে নিচ্ছে না নিজের, এগুলোকে ক্লিয়ার করে। কিচ্ছু ক্লিয়ার করোনি, এগুলো তুমি কিচ্ছু ক্লিয়ার করোনি। তুমি কি বললে? ঢুকতে বৃষ্টি বলেছে যে তোমার বাড়িতে যেদিনকে ঢুকবো, আমার বাড়িতে যেদিন আসবে সেদিনকে তার একটা গৃহপ্রবেশের মতো, গৃহপ্রবেশ হবে, লক্ষ্মী ঢোকার মতো। আমার বাড়ি বলে কিছু হয় না প্রীতম, আফটার ম্যারেজ আমাদের হয়। ওটা সিঙ্গুলার নাম্বার হবে না, ওটা প্লুরাল নাম্বার হবে। তোমার বলে এখন কিচ্ছু নেই, যা হবে তোমার আর বৃষ্টি, ঠিক আছে? এটা আমার হবে না, ওটা কারেকশন করে নেবে, ওটা আমাদের হবে। এখন থেকে আমার ভেবো না। মেয়েটা অনেক, চ্যানেলটা কিন্তু সবাই যায় বৃষ্টির দিকে তাকিয়ে, এবং অবশ্যই অর্ক আছে, আমার মনে হয় এইটুকু। বাড়িটা কার? বাড়িটা যদি তোমার হয়ে থাকে, তুমি একটা কথা বলেছো যে মডুলারের কথা, এই মডুলারের কথা বৃষ্টির মুখ দিয়ে বেরিয়েছে যে এখন এরমভাবে জিনিসগুলো রাখছি, পরে মডুলার করে নেবো। যে যখন ভয়েস ওভার দিচ্ছে তখনই বলেছে। যে মেয়ে সিরিয়াস অসুস্থ হবে তার মাথায় মডুলার আসবে না, আগে নিজের সুস্থতাটা আসবে না, সেটা আসেনি। সবসময় তোমরা ভিডিওর মধ্যে দুটো বার্তা পাঠাচ্ছ। এক, তোমরা ফিনান্সিয়ালি খুব উইক। সেকেন্ড, বৃষ্টি খুব অসুস্থ। 3টে বার্তা। থার্ড, আমরা কারোর কাছ থেকে টাকা নিচ্ছি না। মেনলি তোমার ভিডিওজে 3টে মেসেজ আসছে সোশ্যাল মিডিয়ায়। তোমরা ফিনান্সিয়ালি উইক, তা সত্ত্বেও তোমরা কারোর কাছ থেকে টাকা নিচ্ছ না, এবং বৃষ্টি খুব অসুস্থ। এই হচ্ছে তোমার 3টে মেসেজ মেনলি তোমার ভিডিওজের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় পাঠাচ্ছ। যে মেয়ে এতই অসুস্থ হবে, সে কী করে মাটন, পোস্ত, ওরকমভাবে গেলাস পিছিয়ে পিছিয়ে ওরকম চাটনি কী করে করলো? ব্রেনের ভেতর সামান্যতম ক্লডিং থাকলে হাত একটুকু উঠবে না, হাত এতটুকু উঠবে না। আমি আজ ব্যাক ক্যামেরায় কথা বলছি, আমার কোমরে এমন যন্ত্রণা, বেড রিডিং হয়ে রয়েছে, আমি উঠতে পারছি না। এটা হাস্যকর না ব্যাপারগুলো একটু? তুমি কি দেখাচ্ছ আর তুমি কি বলছো, কোনো কাজের সাথে দেখানোর কোনো সঙ্গতি নেই। বিশাল একটা কিছু তুমি চেপে যাচ্ছ, আসল জিনিস দর্শকদের থেকে বহু দূরে আছে। সত্য উদ্ঘাটন করো। সত্য কথা বলার যদি সাহস না থাকে, সৎ কথা বলার যদি সাহস না থাকে, তাহলে সোশ্যাল মিডিয়ায় এসো না। এটা আমি প্রীতমকে বললাম। আর তুমি এমনভাবে বলছো যেন অন্য ঘরে এসে কথা বলছো, যেন বৃষ্টি কিছু জানবে না। বৃষ্টি সবই দেখছে,
সবই শুনছে, সে কানেও কালা না, চোখেও অন্ধ না। হ্যাঁ, প্রথম দিকে শিলিগুড়িতে একটু অন্ধ বানিয়েছিলে বটে, কিন্তু দুর্গাপুরে এসে দেখছি সে খুব সুন্দর দেখতে পাচ্ছে, সে খুব সুন্দর দেখতে পাচ্ছে, সে দেখতেও পাচ্ছে, সে হাঁটতেও পাচ্ছে, সে খেতেও পাচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং, তার বডি নর্মাল ওয়ার্ক। কিন্তু আমি বলছি, আমার নলেজে আছে বলে বলছি, ব্রেনের একটা সর্ষের দানার মতো যদি সিজড হয়, সে পুরো বড় অর্গ্যানগুলো তার ইনঅ্যাক্টিভ হয়ে যায়, সে হাঁটা চলা করতে পারে না। সেখানে তুমি আমাকে বোঝাও কি এমন মেডিসিন দেওয়া হলো যে ব্রেনের সিজডও যদি ধরি, মেরে মেরে রক্ত ক্লট করে করে একটা সিজডও যদি ধরি, টিউমার গেলামই না টিউমারের দিকে, তাহলেও সেই মেয়ে এরমভাবে হাঁটাচলা করতে পারে না। তাহলে তো বলবো তুমি যাকে দেখাচ্ছ সে ডক্টর না, সে ম্যাজিশিয়ান। তো প্লিজ সোশ্যাল মিডিয়ায় সেই ডক্টরের নামটা রিভিল করো। আমাদের যদি এরকম কোনো ক্রিটিক্যাল পজিশন হয়, ব্রেনের মতো ব্যাপার, আমরা তাহলে সেই ডক্টরের শরণাপন্ন হব। সেই ধরনের মিশন হসপিটাল ভালো হসপিটাল আমি জানি, কিন্তু সেই হসপিটালে এরকম ডক্টরস নেই। কারণ দুর্গাপুরে আমার নিজের দিদির বাড়ি, দুর্গাপুর পুলিশ স্টেশনে আমার দিদির জামাই চাকরি করে, বুঝতে পেরেছ? দুর্গাপুরের নানী নক্ষত্র আমার জানা আছে। তোমাকে এই কথাগুলো আমি খুব খারাপ লাগছে বলতে, তোমাকে সদ্যই দেখছি, কিন্তু তুমি ভীষণ 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 জটিল করে দিলে। মানে খুব সিম্পল ব্যাপারটাকে, হ্যাঁ বৃষ্টি অসুস্থ, চেষ্টা করছি আমরা ভালো করার, সেরকম মেসেজটা শিলিগুড়ি থেকে পাচ্ছিলাম। কিন্তু হুট করে দুর্গাপুরে এসে হ্যাঁ বাবা মাকে পেয়েছে, সে মেন্টাল প্রেশার পাবে, মেন্টাল একটা স্টেডিনেস আসবে, মেন্টালি একটা পাওয়ার পাবে, পাশে আমার বাবা মা দাদা আছে। এটা আমি মানি, মানুষ যখন বিপদে পড়ে না, কাছের মানুষ পাশে থাকলে মনের একটা জোর আসে, সেটা 100% শিওর। কিন্তু মনের জোর দিয়ে যা কিছু হোক, এরকম মিরাকেলভাবে শরীরের সব অর্গানগুলো চলতে শুরু করে দিলে এটা তো হতে পারে না। তাতে দুঃখ কষ্ট যাবে, হাসি আসবে, ডিপ্রেশন কাটবে, মনের জোরে মানুষের ডিপ্রেশন কাটে, বৃষ্টি সেটা কাটতে পারে। কিন্তু শারীরিক যে অর্গানগুলো, তার ইনঅ্যাক্টিভ অর্গানগুলো হঠাৎ অ্যাক্টিভেট হয়ে গেল, এটাতেই আমার হচ্ছে প্রশ্ন। তাহলে তুমি কি বোঝাতে চাইলে যে বৃষ্টির ব্রেনের ভেতর কি কি হয়েছে? আমি তো বলছি সামান্য সর্ষের দানার মতো যদি সিজড থাকে, তাহলেও হাঁটা চলার মধ্যে তার এফেক্ট করবে, বা শরীরে কোনো কোনো অর্গ্যানে তার এফেক্ট পড়তে বাধ্য। ব্রেন হচ্ছে আমাদের হেড পোস্ট অফিস, সেখানে রান্না করা তো দূর কি বাত। আর তুমি আর একটা কথা বলেছো, একটা তো বললাম ভাড়া বাড়ি না নিজের বাড়ি ক্লিয়ার করেনি, কিন্তু একটু আগে অর্কর একটা শর্ট এলো, অর্ক বলছে ওপরেতে আমার একটা বোন আছে, তার মানে ওপরে কেউ থাকে, সেটা ক্লিয়ার করনি। এত লুকিয়ে চুরিয়ে ভিডিও কেন? কে আছে ওপরে? শর্টসে অর্ক বলছে তোমার শাশুড়িমা যেখানে ধূপ ধুনো দেখাচ্ছে ঘরেতে, সেখানে অর্ক বলছে ওপরে আমার একটা বোন আছে। কে বোন? কার বোন? কোথা থেকে এই বোনটার উৎপত্তি হলো? ক্লিয়ার করো। তুমি রেগে যাচ্ছ, ভিউয়ার্সরা যখন প্রশ্ন করছে তুমি রেগে যাচ্ছ। তুমি সোশ্যাল মিডিয়ায় দেখাবে, অধুরা দেখাবে, তা ভিউয়ার্সদের মনে প্রশ্ন আসবে না? 100% আসবে। আর তুমি এমনভাবে প্রেজেন্ট করছো নিজেকে, যেন বৃষ্টিকে তুমি আড়াল করে সব আমাদের সাথে কমিউনিকেট করছো। বৃষ্টি যেন ভিডিওস দেখে না, বৃষ্টির চোখে কানা না কানে কালা, যে ভিডিও দেখে না, ও সবই দেখছো, সবই জানে। হয়তো এও হতে পারে তোমরা দুজনের মধ্যে একটা সলা পরামর্শ করি এরকমভাবে আড়ালে এমন অ্যাটিটিউড আনছো যে বৃষ্টিকে না জানিয়ে বলছি। আসলে সব দুজনের মধ্যে পরামর্শ করেই এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় এসে বলছো, মানে ভিউয়ার্সদের ব্লেম দিচ্ছ। ভিউয়ার্সরা যখন তোমাদের সত্য আঙুল তুলে ধরিয়ে দিচ্ছে, তখন ভিউয়ার্সদের সত্যটাগুলো নিতে পারছো না। ওয়েট অ্যান্ড ওয়াচ। বৃষ্টির অরিজিনাল শ্বশুর বাড়ির তার ফার্স্ট হাজবেন্ড, তিনি কি দিনের পর দিনে সব সহ্য করবেন? তার এহেন বদনাম। আজকাল প্রীতম একটা জিনিস জানবে, তুমি যেমন একটা কথা বলেছো, আমরা তো কাউকে বলছি না, তোমরা ভিডিওর মাধ্যমে বলছো যে আমার শ্বশুর আমার শাশুড়ির সাথে তোমাদের কথা হয়েছে, তাই বৃষ্টির এই রোগ হয়েছে বলছো। আমরা তো অবাক, আমরা তো কারোর সাথে কথা বলছি না। বেশ, তোমরা কারোর সাথে, তোমরা কি জঙ্গলে থাকো? রাস্তাঘাটে বেরোও না? তোমাদের কেউ চেনে না? কি করে ভাবছো ভিউয়ার্সরা তোমাদের জানে না? তারা বলছে আজকাল আইডি নেই, এরকম কোনো পাবলিক নেই। তারা তোমাদের যারা ভালো মতো চেনে, তারা এসে সমস্ত রিভিল করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার্সদের কাছে।
আর একটু ওয়েট করো প্রীতম, আর একটু ওয়েট করো। আমার মনে হয় বৃষ্টির এক্স হাজব্যান্ডও সব কিছুই দেখছেন। সহ্যের সীমা যখন তার মাথার উপর দিয়ে, সে বুঝবে যে প্রচণ্ডভাবে তাকে অপমানিত করা হচ্ছে, একদিন আমি আশা করব তিনিও মুখ খুলবেন। আমার মনে হয় তার মুখ খোলা উচিত। ইমিডিয়েট একটা আইডি ক্রিয়েট করে বৃষ্টির এক্স হাজব্যান্ডের এবার মুখ খোলার সময় হয়েছে। কারণ মাঠে তোমরা একা খেলছো, একা খেলা যায় না। খেলতে গেলে অপোনেন্টে আর একটা দল থাকবে, তবেই তো বুঝবো যে খেলাটা কেমন হয়। প্রীতম, তুমি একা খেলতে পারো না, তোমার অপোনেন্টে আরেকজনকে দাঁড়ানো দরকার। সেটা আমি আশা করব, বা আমার মতো যারা ভিউয়ার্স আশা করবে। দুধ কা দুধ পানি কা পানি হওয়ার জন্য বৃষ্টির এক্স হাজব্যান্ডের এবার এন্ট্রি হওয়া উচিত, বা বৃষ্টির শ্বশুরবাড়ির লোকেরা এন্ট্রি হওয়া উচিত, যারা ক্লিয়ারলি বলবে সত্যি কি ঘটেছিল বৃষ্টির সাথে। কেনই বা বৃষ্টি তার হাত ছেড়ে তোমার হাত ধরলেন? শুনেছি কমেন্ট সেকশনের মাধ্যমে তিনি একজন প্রতিষ্ঠিত একজন মানুষ ছিলেন, মানে জব ভালো একজন এডুকেটেড পার্সন ছিল, পয়সা কড়ি কোনো দিক থেকে তার অভাব ছিল না। স্বভাবে তিনি নাকি বৃষ্টিকে খুব অত্যাচার করতো, সেই জন্য বৃষ্টি তার হাত ছেড়ে তোমার হাত ধরেছে। তো অত্যাচারের যে কারণটা বলেছো রড দিয়ে মারা, এটা আমি মেনে নিতে পারিনি। সরি টু সে, আমি এটা মেনে নিতে পারিনি। কারণ আমি জানি মাথার মতো জায়গায় যদি রড দিয়ে মারা হয়, সেই মেয়েটার, সেই যাকে মারা হবে না, সে কতক্ষণ পৃথিবীতে শ্বাস নিতে পারবে, এটা একটা বিরাট ব্যাপার। যাকেই মারা হোক, বুঝতে পারছো, রডের মতো জিনিস, সেটা যদি মাথায় আঘাত করা হয় সাংঘাতিক কাণ্ড হবে। মানুষ যদি বারবার পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে তখনই কত কিছু হয়ে যায়। আর সেখানে রড দিয়ে মারা, কেমন একটা যেন রহস্যের গন্ধ লুকিয়ে আছে কথাটার মধ্যে। এটুকুই আমি বলছি। প্রীতম, তুমি অনেকটা কিছু ক্লিয়ার করছো না, সোশ্যাল মিডিয়ায় আছো, শুধু সাবস্ক্রাইবার গেইন করবে আর শুধু আর্ন করবে তা না, নিজেকে অনেকটা ক্লিন চিট রাখতে হয় ব্লগার্সদের। অন্তত যেটুকু দেখাবে সেটুকুর মধ্যে অনেস্টি থাকে। ডিসঅনেস্টি থাকলে সাময়িক সুখ পাবে, সাময়িক মানুষ কিউরিওসিটি হয়ে ব্লগস দেখবে, কিন্তু সেটা পার্মানেন্ট হবে না। কারণ 20 দিন আগে শিলিগুড়ির বৃষ্টির সাথে আমি হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছি দুর্গাপুরের বৃষ্টিকে মেলাবার, আমি মেলাতে পারছি না। প্রচুর হেলথ ডিফারেন্স আছে। যে ডক্টরের আন্ডারে আছে তাদের তিনি বলবো একজন ম্যাজিশিয়ান। ডক্টর পরে, আগে উনি বিরাট বড় একটা ম্যাজিশিয়ান। এমন ম্যাজিশিয়ান ওষুধ উনি আবিষ্কার করেছেন, যে মেয়ে চলতে পারে না তাকে চলা শিখিয়েছে, যে মেয়ে খেতে পারে না নিজের হাত দিয়ে তাকে রান্না করা শিখিয়েছে, যে মেয়ে দেখতে পারে না তাকে দেখা শিখিয়েছে। ম্যাজিশিয়ান, ডক্টর নয়, সে ম্যাজিশিয়ান। নাম বলো প্রীতম সেই ডক্টরের। আজ এইটুকুই রাখলাম প্রীতমের উদ্দেশ্যে। ডোজটা ভারী পড়লো কিনা জানি না, পরে আরও আসবো। তবে আমি আমার ভিডিওর মাধ্যমে একটু স্প্রেড করো, এই কারণে আমি মনে করি সোশ্যাল মিডিয়ায় যেমন বৃষ্টি প্রীতম আছে, বৃষ্টি এক্স হাজব্যান্ডেরও আসা দরকার। এই কারণেই তিনি আসবেন, তার কিছু মতামত থাকা দরকার। আমরা দুতরফেরই শুনবো, শুনে কন্ট্রোভার্সি করব। সত্যি উনি অত্যাচারী ছিলেন কি না, কারণ যদি মাথায় আঘাত রড দিয়ে মারা হয় তার কি পরিণতি হয় সেটা একদম ডক্টরকে গিয়ে আপনারা জিজ্ঞেস করবেন পার্সোনালি, তাহলে উত্তর পেয়ে যাবেন। যে যার নিজের প্রত্যেকেরই তো একটা হাউস ফিজিশিয়ান আছে। ভিউয়ার্সদের বলছি, তারা গিয়ে ডক্টরকে জিজ্ঞেস করবেন যে বারংবার যদি মাথায় রডের বাড়ি মারা হয় সেই পেশেন্টের কি হয়, আলটিমেট কি হয়। আর সেটা 10 বছরের ইতিহাস হচ্ছে, এটা তো ইতিহাস থেকে সেই উপন্যাসে পরিণত হতে চলল। মেনে নেওয়াটা সত্যিই খুব চাপের ব্যাপার। ভালো থাকবে, সুস্থ থাকবে, বেঁধে থাকবে।